আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমাসের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাস পর্ব ৩, আজকে আমাদের পর্ব ৩-এ আমরা শিখব বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাসের সংজ্ঞায় যাই। আমরা ইতোমধ্যেই প্রথম দিনে কিন্তু শিখেছিলাম যে বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রধান সমাস, মানে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়। খেয়াল করে দেখো, আমরা বলছি যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন দেখো, আমরা উদাহরণ দেখছি বহুব্রীহি। আচ্ছা, বহুব্রীহি শব্দটার অর্থ কি? বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে ধান। তো বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে যার অনেক ধান আছে সেই ব্যক্তিকে বোঝায়। বহুব্রীহি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার অনেক ধান আছে। তার মানে দেখো, বহুব্রীহি বলতে কিন্তু বহুকেও বোঝাচ্ছে না, আবার ব্রীহি বা ধানকেও বোঝাচ্ছে না, বরং সেই ব্যক্তিকে বোঝাচ্ছে যার অনেক ধান আছে। তার মানে দেখো, পূর্বপদ পরপদ কোনোটার অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে না, কারণ বহুকেও বোঝাচ্ছে না, ব্রীহি বা ধানকেও বোঝাচ্ছে না, বরং একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যেহেতু পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পাচ্ছে না, সেই কারণেই এটি হচ্ছে একটি বহুব্রীহি সমাস। খেয়াল করে দেখো, আমরা ইতোমধ্যে কিন্তু শিখেছি যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার বা যাতে থাকে, তাই না? বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে কি কি থাকে? যার বা যাতে থাকে। ওকে, এখন আসো আমরা পরের অংশে যাই। বহুব্রীহি সমাসের সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন দেখো, যে সমাসে দুই পদ এই রূপে মিলিত হয় যে, মানে দুটি পদ এভাবে মিলিত হয় যে সমস্ত পদ দুই পদের অর্থের অতিরিক্ত অন্য পদকে প্রধান রূপে বোঝায়। তার মানে ওই দুই পদ, পূর্বপদ এবং পরপদের অর্থ না নিয়ে অতিরিক্ত অন্য কোনো পদের অর্থ নেয়, সেটাকে বহুব্রীহি সমাস বলে, যেটা আমরা একটু আগে শিখেছি। আসো আমরা বহুব্রীহি সমাসের প্রকার ভেদে যাই। বহুব্রীহি সমাস আমাদের ৮ প্রকার। কত প্রকার? ৮ প্রকার। কি কি দেখো? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। দেখো, এই ব্যাধিকরণ বানানটার দিকে খেয়াল করো। এই ব্যাধিকরণে বয় জ ফলা আকার, এই বানানটা আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণ বইতেও বয় জ ফলা আকার আছে, এবং বাজারের অনেক বইতে বয় জ ফলা আকার দিয়ে লেখা আছে। কিন্তু ব্যাধিকরণ বানান কিন্তু এটা হবে না। ব্যাধিকরণ বানান হবে শুধু জ ফলা, জ ফলা আকার হবে না, কারণ ব্যাধিকরণ শব্দটা হয়েছে বি যুক্ত অধিকরণ, সন্ধির নিয়মে বি যুক্ত অধিকরণ। হ্যাঁ, তো যেহেতু এই অংশে আ নেই, অ আছে, সেই কারণে এখানে জ ফলা আকার হবে না। আ থাকলে আকার হতো, কিন্তু এই শব্দটার মধ্যে যেহেতু আ নেই, সেই কারণে ব্যাধিকরণ বানানে কিন্তু আকার হবে না। ঠিক আছে, এরপর আছে ব্যতিহার বহুব্রীহি সমাস, নং বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, অলোক বহুব্রীহি সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এছাড়া আমাদের নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস আছে। আমরা সবগুলোই ধীরে ধীরে আমরা শিখব। ঠিক আছে, আসো আমরা সবগুলোই সিরিয়ালি শেখা শুরু করি। আমরা প্রথমে যেতে চাই সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহিতে বলা হচ্ছে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য হয়। অর্থাৎ এই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, বিশেষণ যোগ বিশেষ্য। মানে যেই বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ হবে এবং পরপদ বিশেষ্য হবে, পূর্বপদ বিশেষণ হবে এবং পরপদ কি হবে? বিশেষ্য হবে, সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস হবে। এখন বিশেষণ কি জিনিস? আমরা সবাই জানি বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে বিশেষণ পদ হয়। দোষ, গুণ, অবস্থা বোঝালে বিশেষণ হয়, যেটা তোমরা ইংরেজিতে যেটাকে অ্যাডজেক্টিভ বলো, তাই না? দোষ, গুণ, অবস্থা বোঝালে বিশেষণ হয়। বিশেষণ চেনার আরেকটা উপায় হচ্ছে, বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য। যে কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝালেই সেটা হচ্ছে বিশেষণ পদ। বৈশিষ্ট্য বোঝাবে। বৈশিষ্ট্যটা কীরকম? যেমন উঁচু, লম্বা, খাটো, বেটে, কালো, মোটা, ফর্সা, চিকন, এই সবই তো বৈশিষ্ট্য, তাই না? এরকম যে কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝালে সেটা বিশেষণ পদ হয়। তো যদি আমরা দেখি যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য। বিশেষ্য কি জিনিস? আমরা জানি বিশেষ্য বলতে যে কোনো কিছুর নামকে বোঝায়, তাই না? যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। তাহলে যদি পূর্বপদে বিশেষণ থাকে আর পরপদ বিশেষ্য থাকে, তাহলে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস হবে। খেয়াল করে দেখো, আমরা যে উদাহরণগুলো লিখছি, দেখো হতশ্রী। হতশ্রী, দেখো হত, হত মানে হচ্ছে মন্দ বা খারাপ। তাহলে মন্দ বা খারাপ এটা একটা বিশেষণ না বৈশিষ্ট্য? দেখতে কিরকম? মন্দ বা খারাপ। তাহলে যেহেতু বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে এটা একটা বিশেষণ পদ। আর শ্রী মানে চেহারা, মুখ,
মুখ একটা অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। তাহলে দেখো হত একটা বিশেষণ, শ্রী একটা বিশেষ্য। যেহেতু পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, সেই কারণে কি হবে? সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এবার দেখো উচ্চ শির, উচ্চ, উচ্চ মানে উঁচু, আর শির মানে হচ্ছে মাথা। তো শির তো মাথা মানে একটা অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ, তাই না? আর দেখো মাথাটার বৈশিষ্ট্য কি? মাথাটা উঁচু, বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তো বৈশিষ্ট্য মানে হচ্ছে সেটা বিশেষণ পদ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলো। আবার দেখো ঋত সর্বস্ব, ঋত মানে হচ্ছে যার সব কিছু মনে করো হারিয়ে গেছে, সেগুলো হচ্ছে ঋত। হ্যাঁ, আচ্ছা, মানে যা মানে যার সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, এরকম। তো ঋত শব্দটা হচ্ছে একটা বিশেষণ, আর সর্বস্ব একটা সর্বনাম, যে সকল শব্দ দ্বারা সব কিছুকে একসাথে বোঝায়। যেমন সব, সকল, সমূহ, সমুদয়, সবাই, সকলে, সর্বস্ব, এরকম সকল ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝাচ্ছে, এরকম বোঝালে সেটা সর্বনাম পদ হয়। ঠিক আছে? তাহলে দেখো সর্বস্ব কিন্তু একটা সর্বনাম পদ, তারপরেও এটা সমানাধিকরণ বহুব্রীহি। কি কারণে? কারণ এই সর্বনাম কিন্তু বিশেষ্যেরই আরেকটা রূপ। আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে সেটা হচ্ছে সর্বনাম। তো সর্বস্ব যদিও সর্বনাম, তারপর এখানে বিশেষ্যের পরিবর্তে বসেছে, সেই হিসাবে আমরা এটাকে বিশেষ্য হিসাবে কাউন্ট করতে পারবো। তাহলে ঋত হচ্ছে একটা বিশেষণ, সর্বস্ব হচ্ছে ধরো সর্বনাম মানে ধরো বিশেষ্য। তাহলে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, সেই কারণটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আর দেখো এর ব্যাস বাক্য কিভাবে করবো? খুবই সিম্পল। আমাদের বহুব্রীহি সমাস মানে তার ব্যাস বাক্য হবে কি? বহুব্রীহি সমাস মানে হচ্ছে তার ব্যাস বাক্যে যার বা যাতে থাকবে। আমরা একটু আগে দেখেছিলাম, দেখো হত শ্রী যার, উচ্চ শির যার, ঋত সর্বস্ব যার। কথা বোঝা গেছে? এবার দেখো পরের অংশে যাই। নীলকণ্ঠ, দেখো কণ্ঠ বিশেষ্য পদ, আর কণ্ঠের বৈশিষ্ট্যটা কি? নীল। তার বৈশিষ্ট্য কি? নীল। নীল একটা রং, তাই না? কণ্ঠের বৈশিষ্ট্য কি? নীল রং। তাহলে বৈশিষ্ট্য মানে বিশেষণ, তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। আবার খেয়াল করে দেখো পীতাম্বর, আচ্ছা অম্বর মানে হচ্ছে শরীর, শরীর একটা নাম, তার মানে বিশেষ্য। আর পিত, পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ বা হলদেটে। হ্যাঁ, হলুদ মানে যার শরীরের রং হলুদ বা হলদেটে রং যার, তাকে বলে পীতাম্বর। তাহলে দেখো, তাহলে শরীরের বৈশিষ্ট্য বোঝাচ্ছে না যে শরীরটা কেমন? হলুদ। তাহলে যেহেতু বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে বিশেষণ পদ। তাহলে প্রথমটা বিশেষণ, পরেরটা বিশেষ্য হলো। আবার দেখো সুশীল, সুশীল, এখানে দেখো সু মানে সুন্দর, একটা বিশেষণ পদ। আর শীল মানে হচ্ছে ধরতে পারো তুমি আচরণ, একটা বিশেষ্য পদ। তাহলে সু একটা বিশেষণ, শীল একটা বিশেষ্য। আবার দেখো সুশ্রী, সু মানে সুন্দর, শ্রী মানে মুখ। তাহলে মুখ মানে একটা অঙ্গের নাম বোঝাচ্ছে, নাম বোঝালেই বিশেষ্য। আর সু মানে সুন্দর, গুণ বোঝাচ্ছে, তাহলে বিশেষণ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলো। আবার খেয়াল করো খোশ মেজাজ, এটা খোশ মেজাজি না, এটা খোশ মেজাজ হবে। ঠিক আছে? খোশ মেজাজ, খেয়াল করে দেখো এই যে খোশ মেজাজ, মেজাজ হচ্ছে একটা বিশেষ্য পদ। আর খোশ মানে হচ্ছে খুশি, তাহলে মেজাজটা কেমন? খুশি। তাহলে মেজাজের বৈশিষ্ট্য বোঝাচ্ছে মেজাজটা খুশি খুশি লাগছে। তো বৈশিষ্ট্য মানে বিশেষণ পদ, তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। এইভাবে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো প্রত্যেকটার ব্যাস বাক্যে কিন্তু যার আছে, শুধু শেষে একটা যার বসিয়ে দিতে হবে। নীলকণ্ঠ যার, পীতাম্বর যার, সুন্দরশীল যার, সুন্দরশ্রী যার, খোশ মেজাজ যার। আরো দেখো পোড়া কপাল, হ্যাঁ এটা পোড়া কপালে হবে না, পোড়া কপাল হবে। ঠিক আছে? আচ্ছা কপাল একটা অঙ্গের মানে শরীরের একটা অংশের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ, তাই না? আর দেখো পোড়া, তো কপালের বৈশিষ্ট্যটা কি? পোড়া। তো বৈশিষ্ট্য বোঝালে সেটা কোন পদ? বৈশিষ্ট্য বোঝালে সেটা বিশেষণ পদ, তাই না? তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। খোশ দিল, দিল মানে হচ্ছে হৃদয় বা মন, হৃদয় বা মন কোন পদ? বিশেষ্য পদ। আর দেখো খোশ, খোশ মানে খুশি, তাহলে মনের অবস্থাটা কি? খুশি। অবস্থা বোঝালে কোন পদ হয়? বিশেষণ পদ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। এরপর দেখো সমবয়সী, আচ্ছা তো বয়সী একটা বিশেষ্য পদ।
আর সম মানে হচ্ছে সমান, তাহলে বয়সটা কেমন? সমান, বয়সের অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝালে দোষ গুণ অবস্থা বোঝালে কোন পদ হয়? আমরা জানি বিশেষণ পদ, যেহেতু অবস্থা বোঝাচ্ছে তাই বিশেষণ পদ। দেখো সহোদর, সহযুক্ত উদর, উদর মানে পেট, শরীরের একটা অংশের নাম, নাম বোঝালে বিশেষ্য। আর সহ, সহ মানে হচ্ছে সমান, সহ মানে এখানে সমান, তাহলে অবস্থা বোঝাচ্ছে। উদর কেমন? সমান, তাহলে অবস্থা বোঝালে বিশেষণ পদ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলো। সমানাধিকরণ বহুব্রী। সবগুলোতে দেখো যার যুক্ত করেছি। পোড়া কপাল যার, খোশ দিল যার, সমান বয়সী যে, সমান উদর যাদের, সমান বয়সী যাদের, সমান বয়স যাদের, এটা বললেও হবে। সমান বয়স যাদের তাদেরকে সমাবয়সী বলে, সেটা দিলেও হবে। খেয়াল করো, আরো উদাহরণ দিচ্ছি দেখো। সুবর্ণ, ভালো করে খেয়াল করো। বর্ণ, বর্ণ মানে রং, বিশেষ্য পদ। বর্ণ মানে রং, বিশেষ্য পদ। আর সু মানে হচ্ছে সুন্দর, সুন্দর একটা গুণ, তাই বিশেষণ পদ। বৃত্ত, বৃত্ত মানে হচ্ছে সম্পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। আর বৃত্তের পরিমাণ কেমন? মধ্যম পরিমাণ, তাহলে বৃত্তের পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণ বোঝালে বিশেষণ পদ। হৃদ, হৃদ মানে হচ্ছে হৃদয়, হৃদয় একটা বিশেষ্য পদ। আর সু মানে হচ্ছে সুন্দর, তাহলে হৃদয়ের গুণ বোঝাচ্ছে, গুণ বোঝালে বিশেষণ পদ। আবার দেখো প্রসিত ভর্তৃকা, এই যে ভর্তৃকা, এই ভর্তৃ মানে হচ্ছে স্বামী, যে ভরণ পোষণ দেয়, স্বামীকে বোঝাচ্ছে, তাহলে বিশেষ্য পদ। স্বামী মানে কি? সেটা বিশেষ্য পদ। আর দেখো প্রসিত, প্রসিত মানে হচ্ছে প্রবাসী, প্রসিত মানে কি? প্রবাসী, মানে যে প্রবাসে বাস করে। প্রবাসী, প্রবাসী একজন বিশেষ্য পদ, স্বামীর অবস্থা বোঝাচ্ছে। প্রবাসী অবস্থা বোঝালে বিশেষণ পদ, তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলো। খেয়াল করে দেখো দীর্ঘাকৃতি, আচ্ছা আকৃতি এটা একটা বিশেষ্য পদ, আর এই পূর্বপদে কি আছে? দীর্ঘ, দীর্ঘ দ্বারা কি? পরিমাণ বোঝাচ্ছে না বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে না, যে আকৃতিটা কেমন? দীর্ঘ, তাহলে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝালে বিশেষণ পদ। এইভাবে যদি পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাহলে কি? সমানাধিকরণ বহুব্রী সমাস। এবার খেয়াল করো প্রত্যেকটার দেখো শেষে যার আছে। সুন্দর বর্ণ যার, মধ্যবিত্ত যার, সুন্দর হৃদয় যার, প্রসিত ভর্তা যার, দীর্ঘ আকৃতি যার। ঠিক আছে, পরের অংশে যাই দেখো মহাশয়, আচ্ছা আশয় একটা বিশেষ্য পদ, আর দেখো মহা মানে মহান, মহান একটা গুণ বোঝাচ্ছে, গুণ বোঝালে বিশেষণ পদ। দ্বিজ, জ মানে হচ্ছে জন্ম, জন্ম একটা বিশেষ্য পদ। আর দ্বি মানে হচ্ছে দুই, এই যে সংখ্যা বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝালে বিশেষণ পদ হয়, যেহেতু দুই সংখ্যা বোঝাচ্ছে তাই বিশেষণ পদ। মুখ একটা বিশেষ্য পদ। আর দেখো বহু দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, বহু মানে পরিমাণ, পরিমাণ বোঝালে কোন পদ হয়? বিশেষণ পদ। বদ রাগী, দেখো রাগী একটা বিশেষ্য পদ। আর রাগী শব্দটা কিন্তু বিশেষ্য বিশেষণ দুই রূপে ব্যবহৃত হতে পারে, তবে এখানে রাগী একটা বিশেষ্য পদ। আর বদ মানে হচ্ছে খারাপ, খারাপ মানে গুণ বা দোষ বোঝাচ্ছে, সে কারণে বিশেষণ পদ। বদ নসিব, নসিব মানে হচ্ছে ভাগ্য, তো ভাগ্য একটা বিশেষ্য পদ। আর বদ মানে খারাপ, একটা বিশেষণ পদ। ঠিক আছে, আচ্ছা আশয় মানে কি? আশয় মানে হচ্ছে তোমার, এটা অনেক ধরনের অর্থে ব্যবহৃত হতে পারে। আশয় শব্দটা ব্যবহৃত হতে পারে তোমার কি বলা যায়, যে সম্পদ অর্থে ব্যবহৃত হতে পারে, সম্পদ, যার অনেক সম্পদ আছে তিনি হচ্ছেন মহাশয়। বা আশয় শব্দটা কিন্তু আবার সম্মান অর্থে ব্যবহৃত হয়, যার অনেক সম্মান তাকে বলা হয় মহাশয়। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন করেছে সলিল সমাধি কি হবে? সলিল সমাধি হচ্ছে এটা তোমার হচ্ছে, ওটাকে কি বলে, তৎপুরুষ সমাস হবে, সলিলে সমাধি। হ্যাঁ, সলিলে সমাধি, তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, ওটা আমরা গতদিন শিখেছি তৎপুরুষ সমাস। আচ্ছা আসো দেখো ঠিক একইভাবে সবগুলোর ব্যাস বাক্যে যার আছে। ওকে, তাহলে কিন্তু সমাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণগুলো শেষ। সমাধিকরণ বহুব্রী তাহলে কিভাবে হবে? যদি পূর্বপদ বিশেষণ হয় এবং পরপদ বিশেষ্য হয় তাহলে সেটা সমানাধিকরণ বহুব্রী সমাস হবে। ঠিক আছে, এবার দেখো ব্যাধিকরণ বহুব্রীতে আসি। ব্যাধিকরণ বহুব্রী হবে কিভাবে? যদি আমরা দেখি পূর্বপদ এবং পরপদ কোনোটিই বিশেষণ নয়, যদি কোনো বিশেষণ না থাকে,
কোনো বিশেষণ না থাকলে সেটা ব্যাধিকরণ বহুব্রী হয়। দেখো আমরা বলছি বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটির যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রী সমাস বলে। বিশেষণ হবে না কোনোটা, ঠিক আছে? আচ্ছা, বিশেষ্য আর বিশেষণ বুঝবা কি করে? বিশেষ্য হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম, যেটা দেখা যায়, দেখা যায় না, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, বাস্তব বা কল্পনা, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা বিশেষ্য। আর বিশেষণ বুঝবা মোটামুটি 5টা জিনিস: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝালে বিশেষণ হয়। বা সিম্পলি মনে রাখতে পারো যে যদি বৈশিষ্ট্য বোঝায়, যে কোনো শব্দ দ্বারা যদি বৈশিষ্ট্য বোঝায় তাহলে সেটা আমাদের বিশেষণ পদ হয়। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে কি বললাম? ওই যে উঁচু, লম্বা, খাটো, বেটে, খারাপ, ভালো, মন্দ, হ্যাঁ, ফর্সা, কালো, এগুলো সব হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বোঝালে সেটা বিশেষণ পদ হয়, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, তা আমরা বলছি যেই বহুব্রী সমাসে কোনো বিশেষণ পদ থাকবে না সেগুলো হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। আমরা বলছি 80-20। দেখো 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। দেখো আরেকটা 80 আছে আমাদের, যেমন এই যে 80 বানানে রস্যইকার হয়। দেখো এই 80 বানান রস্যইকার, যে 80 বানান রস্যইকার হয় সেটা কিন্তু সংখ্যা 80 বোঝায়, এই 80। আর যে 80 বানানে দীর্ঘইকার সেটার অর্থ হচ্ছে দাঁত। দাঁত, ঠিক আছে? এই যে আমরা লিখেছি 80-তে, মানে দাঁতে। তো দেখো খেয়াল করে দেখো যে দাঁত, দাঁত একটা আমাদের শরীরের একটা অংশের নাম না? নাম, নাম বোঝালে কোন পদ? বিশেষ্য। তাহলে 80 একটা বিশেষ্য পদ। আবার 20 একটা বস্তুর নাম না? একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। তাহলে কোনোটাই কি বিশেষণ হলো? বিশেষণ নাই, দুইটাই বিশেষ্য। যেহেতু কোনো বিশেষণ নাই তাহলে এটা কি হয়ে যাবে? ব্যাধিকরণ বহুব্রী সমাস। আবার খেয়াল করে দেখো কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। আচ্ছা দেখো কথা সর্বস্ব, কথা, কথা একটা বিশেষ্য পদ। সর্বস্ব একটু আগেই বললাম সর্বনাম পদ। তাহলে দেখো তো এখানে কোনো বিশেষণ কি আছে? কোনো বিশেষণ নাই। যেহেতু কোনো বিশেষণ নাই তার মানে এটা কি হয়ে যাবে? ব্যাধিকরণ বহুব্রী সমাস। খেয়াল করে দেখো এরপরে কি বলছি, পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রী সমাস হয়। এই কৃদন্ত বিশেষণ কি সেটা তোমাদের এখন জানার প্রয়োজন নাই। এখন তোমরা সিম্পলি মনে রাখো সমস্ত পদের শেষে যদি কোনো কাজ উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে? কাজ উল্লেখ থাকলে সেটা ব্যাধিকরণ বহুব্রী সমাস হয়। এরকম জিনিস কিন্তু আমরা গতদিন শিখেছিলাম উপপদ তৎপুরুষ সমাসে। উপপদ তৎপুরুষ সমাসে দেখো উপপদ তৎপুরুষ সমাসে আমরা বলেছিলাম, তোমাদের যদি খেয়াল থাকে, আমরা 2টা চেনার উপায় দিয়েছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম সমস্ত পদে ক্রিয়াবাচক পদ থাকবে, কাজ উল্লেখ থাকবে। যেমন আমরা উদাহরণ শিখেছিলাম যে ছা পোষা, ছা পোষা, এই যে পোষা একটা কাজ, সেই কারণে আমরা বলেছিলাম এটা উপপদ তৎপুরুষ সমাস। তো এই জায়গায় একটা জিনিস বলে দিই, দেখবা তোমরা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইতে যদি খেয়াল করে দেখবা উপপদ তৎপুরুষ সমাসের যে উদাহরণগুলো আছে সেই সবগুলো উদাহরণই ব্যাধিকরণ বহুব্রীতেও আছে। তার মানে এই উপপদ তৎপুরুষ সমাসের সবগুলো উদাহরণই ব্যাধিকরণ বহুব্রী সমাসও হতে পারে। পরীক্ষায় যদি তোমার যখন অ্যাডমিশন দিবা, যখন তোমার এমসিকিউ উত্তর করা লাগবে, তখন অপশনে যেটা থাকবে সেটা উত্তর দিবা। আর এইচএসসি পরীক্ষার সময় যদি এখান থেকে প্রশ্ন আসে, যদি সমস্ত পদে দেখো কোনো কাজের উল্লেখ আছে, তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস দিলেও হবে, ব্যাধিকরণ বহুব্রী দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। তো আমরা আপাতত ব্যাধিকরণ বহুব্রী দেখে বলছি যে সমস্ত পদে যদি কাজ উল্লেখ থাকে। দেখো দোকান কাটা, কাটা কি একটা কাজ না? কেটে ফেলা একটা কাজ। বোটা খসেছে যার, বোটা খসা, খসা একটা কাজ না? খসে যাওয়া, খসে যাওয়া মানে কি? খসে যাওয়া মানে ছিঁড়ে পড়া বা সরে যাওয়া। তো খসা একটা কাজ। ঠিক একইভাবে দেখো আমরা ব্যাধিকরণ বহুব্রীর আরো সংজ্ঞা দেখছি। ব্যাধিকরণ বহুব্রী সমাসের সংজ্ঞায় ডক্টর ইনামুল হক কি বলছে? আমাদের এই সংজ্ঞা খুব একটা প্রয়োজন না, আমরা একটু পাস করে যাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে নিশি সুন্দর করে কিছু উদাহরণ দিয়েছে, লেজ কাটা, ঠোঁট কাটা, নদীমাতৃক। হ্যাঁ, আমরা উদাহরণগুলো দেখবো নিশি। হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, ব্যাধিকরণ বহুব্রীর উদাহরণগুলোতে যাই। দেখো শুল পানি, আমরা উদাহরণে কি দেখলাম, সংজ্ঞায় কি দেখলাম? যে কোনো পদই বিশেষণ হবে না। ব্যাধিকরণ বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটাই বিশেষণ হবে না। খেয়াল করে দেখো শুল পানি, শুল, শুল একটা হচ্ছে একটা অস্ত্রের নাম। ওই যে
আছে না, মহাদেব ত্রিশূল ধারণ করে, তোমরা বিদ্রোহী কবিতায় পড়েছো। শূল হচ্ছে একটা অস্ত্রের নাম, নাম বোঝালে বিশেষ্য। আর পানি, পানি মানে হচ্ছে হাত বা আশ্রয়, হাত। তো যার হাতে শূল থাকে তাকে বলে শূল পানি, এখানে শিবকে বোঝাচ্ছে। তো পানি মানে হাত, হাত একটা অঙ্গ, অঙ্গের নাম, তো নাম বোঝালে বিশেষ্য, তাহলে এটাই বিশেষ্য পদ। খেয়াল করো পাপ, পাপ একটা বিশেষ্য পদ। খেয়াল করো আমি গতদিন বিশেষ্য আর বিশেষণের আরেকটা কিন্তু সিস্টেম শিখেছিলাম, কোনো পদের শেষে আরেকটা পদ বসালে যদি মিলে যায় তাহলে সেটা কিন্তু বিশেষণ হয়। যেমন আমরা ধরো বললাম একটা শব্দ নিলাম পাপী, পাপী, এরপরে যদি আমি লোক বসাই, দেখো মিলে যাচ্ছে, পাপী লোক মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে সেটা বিশেষণ হয়। স্যার এটা বানান দীর্ঘইকার হবে, মিলে গেলে কি হবে, বিশেষণ হবে, আর না মিললে বিশেষ্য। এখন আমি যদি বলি পাপ লোক, পাপ লোক কি হয়, হয় না, পাপের পরে লোক বসালে মিলছে না, যেহেতু মিলছে না সেই কারণে এটা বিশেষ্য পদ। ঠিক আছে। আবার মতি, মতি মানে মনের ভাবকে বোঝাচ্ছে, যেহেতু নাম বোঝাচ্ছে তাই এটাও বিশেষ্য পদ। গল মানে হচ্ছে গলা, একটা অঙ্গের নাম, সেই কারণে বিশেষ্য পদ। বস্ত্র একটা জিনিসের নাম, একটা বস্তুর নাম, সেই কারণে এটাও বিশেষ্য পদ। বজ্র, আকাশ থেকে যে বজ্রপাত পড়ে, বজ্র, বজ্র একটা জিনিসের নাম, তাহলে বিশেষ্য পদ। পানি মানে হাত, তাহলে এটাও বিশেষ্য পদ। দয়া একটা বিশেষ্য পদ, কারণ দেখো তুমি যদি বলো দয়া মানুষ, বাক্যটা কি হবে, হবে না, তার মানে এরপরে কোনো পদ বসালে সেটা মিলছে না, তাহলে এটা কোন পদ, বিশেষ্য পদ। শীল, এই শীল শব্দটাও একটা বিশেষ্য পদ, শীল শব্দটা একটা বিশেষ্য পদ, শীল মানে ধারণ করা, ঠিক আছে, একটা বিশেষ্য পদ। তাহলে দেখো দুইটাই বিশেষ্য, কোনো বিশেষণ নাই। হ্যাঁ, পয়েন্ট করে চেনার উপায়, আমরা সমাধিকরণ ভর্তিতে চেনার উপায় একটাই, সেটা তো বলেই দিয়েছি। হ্যাঁ, ব্যাধিকরণ বলে দেব। তাহলে দেখো এরপরে চলে আসি পরের অংশে। খড়গ হস্ত, খড়গ, খড়গ মানে তরবারি, খড়গ মানে তরবারির মতো এক প্রকার অস্ত্র, তাহলে একটা অস্ত্রের নাম, নাম বোঝালে বিশেষ্য। হস্ত মানে হাত, হাত একটা অঙ্গের নাম, এটাও বিশেষ্য। ধামা একটা বিশেষ্য, ধামা বোঝো, ধামা হচ্ছে একটা পাত্রের নাম, ধামা বিশেষ্য। আর ধরা, ধরা একটা কাজ, এই যে বললাম কাজ উল্লেখ থাকলে ব্যাধিকরণ বহুব্রী হবে। ছা পোষা, এই যে ছা হচ্ছে ছাগল, একটা বিশেষ্য, একটা প্রাণীর নাম, পোষা একটা কাজ। এটা কিন্তু আমরা এই ধামা, ধরা, ছা পোষা এগুলো কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে দেখেছি। আমি কি বললাম, উপপদ তৎপুরুষ সমাসের সবগুলো উদাহরণে কিন্তু ব্যাধিকরণ বহুব্রী সমাস হতে পারে। ঠিক আছে। ছিন্ন মূল, দেখো ছিন্ন, ছিন্ন একটা বিশেষ্য পদ। আবার মূল, মূল মানে গোড়া, এটাও একটা স্থানের নাম, তাহলে বিশেষ্য পদ। এরপরে দেখো শশাঙ্ক, শশ মানে হচ্ছে চাঁদ, সরি শশ মানে হচ্ছে খরগোশ, শশাঙ্ক মানে চাঁদ, শশ মানে হচ্ছে খরগোশ, একটা বিশেষ্য পদ। অঙ্ক, এটাও তো একটা জিনিসের নাম, বিশেষ্য পদ। হর বোলা, দেখো হর মানে হচ্ছে হরেক রকম, হ্যাঁ হরেক রকম, তাহলে হর একটা বিশেষ্য পদ, এটা কিন্তু কোনো গুণ বোঝাচ্ছে না, ঠিক আছে, সংখ্যা বোঝাচ্ছে বলতে পারো। আচ্ছা, মানে যেমন নানান রকম বলে না, ওই নানান, হর মানে হচ্ছে ওই রকম। আচ্ছা, আর বোলা মানে হচ্ছে যে বলে, যে বলে তাকে বলা হয় বোলা, যে বলে, তাহলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই কারণে এটা বিশেষ্য পদ। ঠিক আছে, খেয়াল করে দেখো। পাতা ছেঁড়া, আচ্ছা এদের আলাদা করব কিভাবে, উপপদ তৎপুরুষ আর ব্যাধিকরণ বহুব্রীকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, আলাদা করার কোনো সিস্টেম নাই। যাহা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণে আছে তাহা সবই ব্যাধিকরণ বহুব্রী সমাসের মধ্যেও থাকবে। ঠিক আছে, একই জিনিস। পাতা ছেঁড়া, দেখো পাতা একটা বিশেষ্য পদ, একটা জিনিসের নাম, নাম বোঝালে বিশেষ্য। আর ছেঁড়া, ছেঁড়াকে একটা কাজ না, কাজ বোঝাচ্ছে, কাজ থাকলে পারে সেটা ব্যাধিকরণ বহুব্রী হবে বলেছি। পা চাটা, দেখো পা একটা বিশেষ্য, আর চাটা, চাটা একটা কাজ। দেশ প্রাণ, দেখো দেশ একটা বিশেষ্য, প্রাণও একটা বিশেষ্য। বিশ্বামিত্র, দেখো বিশ্ব, বিশ্ব একটা নাম, নাম মানে বিশেষ্য। মিত্র মানে বন্ধু, বন্ধু একটা বিশেষ্য পদ। আচ্ছা দেখো অল্প বয়স্ক, আচ্ছা এই যে এটা দেখো অল্প বয়স, যা অল্প বয়স্ক, এটা একটু খেয়াল করো, এই যে বয়স্ক শব্দটা, এটা বিশেষ্যও হতে পারে বিশেষণও হতে পারে।
ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু বিশেষ্য হিসাবে ধরবো। আচ্ছা, অল্প, এটাও কিন্তু বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। তো এটাও আমরা বিশেষ্যই ধরছি, যেহেতু দুইটা রূপে ব্যবহৃত হতে পারে। তো এটাও গেল আমাদের ব্যাধিকরণ। চন্দ্রচূড়, দেখো চন্দ্র মানে চাঁদ, একটা উপগ্রহের নাম, নাম বোঝালে বিশেষ্য। চূড় মানে চূড়া, চূড়া মানে একটা স্থান বোঝাচ্ছে, স্থানের নাম বোঝালে এটাও বিশেষ্য। পেট মোটা, দেখো পেট একটা অঙ্গের নাম মানে বিশেষ্য। মোটা এটা বিশেষ্য রূপে ব্যবহৃত হতে পারে, বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। তো পূর্বপদ বিশেষ্য, এটাকে আমরা বিশেষ্য ধরতে পারি। ব্যাধিকরণ বহুব্রীহি আরো উদাহরণ দেখো, ক্ষণ জন্মা, শুভক্ষণে জন্ম যার, দেখো ক্ষণ মানে সময়, বিশেষ্য। জন্ম শব্দটাও বিশেষ্য। পদ্ম না, পদ্ম মানে হচ্ছে পদ্ম ফুল, আমরা জানি, বিশেষ্য, ফুলের নাম। নাভ মানে নাভি, একটা অঙ্গের নাম, সুতরাং বিশেষ্য। বীণা, বীণা মানে হচ্ছে বাঁশি, একটা জিনিসের নাম, নাম বোঝালে বিশেষ্য। পানি মানে হাত, হাত একটা অঙ্গের নাম মানে বিশেষ্য। কথা কি বোঝা গেল? আচ্ছা নিশি, আমি কিন্তু এই কথাটা ইতিমধ্যেই বলেছি। তুমি যে বলছো ভাইয়া কালকে তো পড়ালেন ৫ তৎপুরুষ সময়, আমি কিন্তু এটা বলেছি যে ৫ হচ্ছে আমরা উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে পড়েছিলাম। হ্যাঁ, আমি একটু আগেও বললাম যে উপপদ তৎপুরুষ সমাসের সবগুলো উদাহরণে কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হতে পারবে। ঠিক আছে, এখন দেখো তার মানে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস আমরা কয়েকভাবে চিনতে পারি। প্রথম কথা হচ্ছে, যদি পূর্বপদ ও পরপদ কোনোটি বিশেষণ না হয়, কোনো বিশেষণ না থাকলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যদি সমস্ত পদে কাজ উল্লেখ থাকে, সমস্ত পদে কি উল্লেখ থাকে, সমস্ত পদে যদি কাজ উল্লেখ থাকে তাহলে সেটাও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, এই দুইভাবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। আচ্ছা এরপরে যাই, দেখো ব্যতিহার বহুব্রীহি সমাস। আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু তোমাদেরকে নোট করে দিই, সেটি হচ্ছে বিশেষণ কিভাবে চিনবো সেই জিনিসটা। হ্যাঁ, এটা একটু আমি কয়টা পয়েন্ট লিখে দিচ্ছি, কিভাবে বিশেষণ চেনা যায়। দেখো এটা নিয়ে যেহেতু আমাদের একটু সমস্যা হয় অনেক সময়, বিশেষণ চিনব কিভাবে। প্রথম কথা, যে শব্দগুলো দ্বারা দোষ বা গুণ বা অবস্থা অথবা সংখ্যা অথবা পরিমাণ বোঝাবে, দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝাবে, যে সকল শব্দ দ্বারা বৈশিষ্ট্য বোঝাবে, বৈশিষ্ট্য বোঝাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস বোঝালে সেটা বিশেষণ পদ হয়। ক্লিয়ার? আচ্ছা তৃতীয় পদ, ভালো প্রশ্ন করেছো রূপসী, যে তৃতীয় পদটা বলে দিলে ভালো হয়। যে বহুব্রীহি সমাস যেহেতু তৃতীয় অর্থ নেয়, তো তৃতীয় অর্থ কোনটা, এই তৃতীয় অর্থটা কিন্তু ব্যাস বাক্যে দেওয়া আছে। খেয়াল করে দেখো, একটু ভালো করে দেখো, বিশ্বমিত্র যার, তাহলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এখানে বিশ্বকেও বোঝাচ্ছে না, মিত্রকেও বোঝাচ্ছে না, বরং সেই ব্যক্তিকে বোঝাচ্ছে যার মিত্র হচ্ছে পুরো বিশ্বই। দেখো অল্প বয়স যার, অল্প বয়স্ক, তার মানে এখানে সেই ব্যক্তি বয়স অল্প, তার মানে অল্পটাকেও বোঝাচ্ছে না, বয়সটাকেও বোঝাচ্ছে না। দেখো চন্দ্রচূড়ায় যার, চন্দ্রচূড়ায় যার সেই জায়গাটাকে বোঝাচ্ছে যার চূড়ায় চন্দ্র থাকে, মানে পাহাড়, পাহাড়ের চূড়ায় চাঁদ দেখা যায়, কিন্তু তার মানে চন্দ্রকেও বোঝাচ্ছে না, চূড়াটাকেও বোঝাচ্ছে না। কথাটাকে বোঝা গেল? এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইয়েতে ব্যাস বাক্যে দেওয়া আছে। আচ্ছা দেখো ব্যতিহার বহুব্রীহি সমাস খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যতিহার বহুব্রীহি সমাস ভালো করে দেখো, যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। এই সমাসে পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়। যেমন হাতা হাতি, এই যে পূর্বপদের শেষে হাতা আ আছে আর পরপদের শেষে ই আছে। কানা কানি, এই যে পূর্বপদের শেষে আ আছে, পরপদের শেষে ই আছে। এই ধরনের উদাহরণগুলো হাতাহাতি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, গলাগলি, কোলাকুলি, খোলাখুলি, চুলাচুলি, রক্তারক্তি, এই ধরনের উদাহরণ পেলে সেটা ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, তবে ব্যতিহার বহুব্রীহি সমাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝাবে। এটা ভালো করে মাথায় রাখবা, ব্যতিহার বহুব্রীহি সমাস দ্বারা একাধিক ব্যক্তির
একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝাবে। একাধিক ব্যক্তির মিলিত কাজ। যেমন দেখো হাতাহাতি কি একজনে হয়? হাতাহাতি মানে কি? হাত দিয়ে মারা, হাত দিয়ে যেই মারামারি সেটাকে বলে হাতাহাতি। তো এটাকে একজনে হয়? হয় না। আবার কানাকানি কি একজনে হয়? কানাকানি মানে কানে কানে যে কথাবার্তা হচ্ছে, তো এর জন্য তো দুইটা ব্যক্তির কান লাগবে। তার মানে এখানে কিন্তু একাধিক ব্যক্তি মিলিত আছে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, ব্যথের বহুব্রীহি সমাস সহজ নিশ্চয়ই, কিন্তু এর মধ্যে আমি একটা প্যাচ লাগাবো, খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা সংজ্ঞায় না যাই, সংজ্ঞা ইম্পর্টেন্ট না। দেখো এই যে বলছি গলাগলি, এই দেখো গলাগলি, এর প্রথম অংশের শেষে দেখো আ আছে, শেষে দেখো ই আছে। হাসাহাসি, এই দেখো পূর্বপদের শেষে আ আছে, পরপদের শেষে ই আছে। আচ্ছা, গলাগলি কিন্তু একজনে হয় না, একাধিক মানুষ লাগে। হাসাহাসি একজনে কি হয়? একজনে হাসা যায়, কিন্তু হাসাহাসি করতে হলে কিন্তু একাধিক ব্যক্তি লাগে। আমরা যেটা একটু আগে বললাম, একাধিক ব্যক্তির মিলিত কাজ হবে। দেখো কোলাকুলি, দেখো কোলাকুলি একজনে কি কোলাকুলি হয়? হয় না, একাধিক মানুষ লাগে। চোখাচোখি মানে চোখে চোখে যে কথা, তো একজনে তার চোখাচোখি হয় না, দুইজন ব্যক্তির চোখ প্রয়োজন হয়। দলাদলি, দলাদলি করতে তো একজন ব্যক্তি তো হয় না, অনেক মানুষ মিলে দলাদলি করে, কারণ দলে দলে যে লড়াই, দলের মধ্যে তো অনেক মানুষ থাকে। লাঠালাঠি মানে লাঠিতে লাঠিতে যেই মারামারি হয়, তো এখানে তো অনেক ব্যক্তির প্রয়োজন হয়। চুলাচুলি মানে চুলে চুলে যে ঝগড়া, চুল টানাটানি করে যে ঝগড়া, তো এর জন্য তো একাধিক ব্যক্তি লাগবে। কেশাকেশি মানে ওইটাই, কেশ মানে চুল টানাটানি করে যেই মারামারি হয় সেটাকে বলা হয় চুলাচুলি। তো কেশাকেশি, তো কেশাকেশি করতে একাধিক ব্যক্তির প্রয়োজন। ঘুষাঘুষি মানে ঘুষিতে ঘুষিতে যে মারামারি, তার মানে একাধিক ব্যক্তি লাগবে মারামারি করার জন্য। বকাবকি, তাহলে বকে বকে যে ঝগড়া, এই যে বকাবকি, এ বকছে ও বকছে, এই যে ঝগড়াঝাটি, এর জন্য তো একাধিক ব্যক্তির প্রয়োজন হয়। খেয়াল করে দেখো, তার মানে এতক্ষণ আমরা যতগুলো উদাহরণ দেখলাম, দেখো সবগুলো কিন্তু একাধিক ব্যক্তির প্রয়োজন হচ্ছে। তো তাহলে মনে রাখবা, নর্মালি যে মারামারি, কানাকানি, হাসাহাসি, লাঠালাঠি, গলাগুলি, চোলাচুলি, খোলাখুলি, রক্তারক্ত, এগুলো সবই হচ্ছে ব্যথের বহুব্রীহি সমাস। এই ধরনের উদাহরণগুলো সবসময় ব্যথের বহুব্রীহি সমাস হয়। কিন্তু দেখো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, লেখালেখি। লেখালেখি একই রকম উদাহরণ না? মারামারি, কানাকানি, এরকমই উদাহরণ লেখালেখি। তো লেখালেখি কোন সমাস হবে? লেখালেখি কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। লেখালেখি যদি একই রকম উদাহরণ, কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। কেন হবে না দেখো। আচ্ছা, লেখালেখি করার জন্য কি একাধিক ব্যক্তির প্রয়োজন হয়? একাধিক ব্যক্তির প্রয়োজন হয়। যেমন মনে করো যে বললাম হুমায়ুন আহমেদ 40 বছর ধরে লেখালেখি করেছেন, 40 বছর ধরে লেখালেখি করেছেন, তার মানে তিনি কি অনেক মানুষজন নিয়ে বসে লিখেছেন? তা তো না, তিনি নিজেই লিখেছেন। আমি লেখালেখি করি, বললাম যে আমি লেখালেখি করি, তার মানে কি আমি নিজেই লিখি। তার মানে লেখালেখি করার সাথে কিন্তু একাধিক ব্যক্তির কোনো সম্পর্ক নাই, একাধিক ব্যক্তির প্রয়োজন নাই। যেহেতু এই শব্দটার জন্য, এই কাজটার জন্য একাধিক ব্যক্তির প্রয়োজন নাই, সেই কারণে এটা কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। কারণ আমরা বলছি ব্যতিহার বহুব্রীহি সমাস হতে হলে অবশ্যই সেখানে একাধিক ব্যক্তি মিলিত থাকতে হবে। তো যেহেতু লেখালেখি করতে একাধিক ব্যক্তি লাগে না, সেই কারণে এটা কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। এটা হচ্ছে একটা নিত্য সমাস হবে। নিত্য সমাস আমরা শিখবো, এখনো শিখিনি। নিত্য সমাস এর ব্যাস বাক্য হচ্ছে কেবল লেখা। এটা একটা ব্যতিক্রম উদাহরণ দিয়ে রাখলাম। তাহলে সাধারণভাবে মনে রাখবা, কোলাকুলি, খোলাখুলি, রক্তারক্তি, গলাগলি, চুলাচুলি, এই ধরনের উদাহরণ থাকলে সেটা ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস একটু চেক করে নিতে হবে যে সেখানে একাধিক ব্যক্তি মিলিত আছে কিনা। ঠিক আছে, এবার আসি নং বহুব্রীহি সমাস। আচ্ছা, নং মানে না, আমরা গতদিন নং তৎপুরুষ সমাস শিখেছিলাম এবং আজকে নং বহুব্রীহি সমাস শিখব। নং মানে হচ্ছে না। যদি কোনো শব্দ দ্বারা না বাচকতা প্রকাশ করে, না বোঝায়, তাহলে সেটা নং বহুব্রীহি সমাস হবে। তবে সেটা চেনার উপায় আছে। সেটা চেনার উপায়টা কি? নং বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যটা, নং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যটা, সরি ব্যাস বাক্যের কথা বলছি না, সমস্ত পদের কথা বলতে চাই। সমস্ত পদটা বিশেষণ হয়। সমস্ত পদ কি হয়? বিশেষণ হয়। এটা শুধু মাথায় রাখবা। নং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমস্ত পদ বিশেষণ হয়। তার মানে হচ্ছে যদি কোনো শব্দ দ্বারা না বাচকতা বোঝায় এবং যদি সেটা একই সাথে বিশেষণ পদ হয়, তাহলে সেটা নং বহুব্রীহি সমাস হবে। খেয়াল করে আমরা উদাহরণ লিখেছি, দেখো নেই জ্ঞান যার, অজ্ঞান। অজ্ঞান মানে যার জ্ঞান নাই, না বোঝাচ্ছে। আবার দেখো বেহেড মানে যার বুদ্ধি নাই, হেড মানে মাথা বা বুদ্ধি নাই। নাচার, চার মানে হচ্ছে চারা মানে উপায়,
নাচার মানে যার উপায় নাই। দেখো তিনটা উদাহরণ দ্বারা কিন্তু না বোঝাচ্ছে, যেহেতু না বোঝাচ্ছে তার মানে অবশ্যই নং বহুব্রীহি সমাস হতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস দেখতে হবে, সমস্ত পদটা অবশ্যই কি হতে হবে, বিশেষণ হতে হবে। এখন খেয়াল করে দেখো, বিশেষণ চেনার কিন্তু একটা উপায় আমরা গতদিন বলেছিলাম, একটু আগেও বলেছিলাম, সেটা হচ্ছে ওই পদটার পাশে আরেকটা পদ বসিয়ে দেখবো মিলছে কিনা। যেমন দেখো আমরা এখানে দেখছি অজ্ঞান। আচ্ছা, এই অজ্ঞান এই শব্দটা বিশেষণ আর বিশেষণ। এখন এরপরে যদি আমরা একটা শব্দ বসায় যদি দেখি মেলে কিনা। আচ্ছা, যদি বলি অজ্ঞান লোক, দেখো তো অজ্ঞান লোক মিলছে না, মিলে যাচ্ছে, লোকটা অজ্ঞান। এরকম ভাবে যদি ওই পদের পরে কোন একটা পদ বসালে দেখি যদি মিলে যায়, মিলে গেলে সেটা কোন পদ হয় জানো, বিশেষণ পদ। তাহলে দেখো অজ্ঞান একটা বিশেষণ পদ। বেহেড, বেহেড মানে কাণ্ডজ্ঞান নাই যার, যে ব্যক্তির, তাহলে কাণ্ডজ্ঞান নাই যে ব্যক্তি, তার মানে এটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। বৈশিষ্ট্য মানে কোন পদ বললাম, বিশেষণ পদ, তাই না? নাচার, তারপর বললাম নাচার লোক, নাচার লোক মানে যেই লোকের কোনো উপায় নাই, নাচার লোক মিলে যাচ্ছে, সেই কারণে নাচার হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে, তাহলে মনে রাখবা নং বহুব্রীহি সমাসের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে অবশ্যই সেটা দ্বারা না বোঝাবে, কি বোঝাবে, না বোঝাবে, এবং পদটা, সমস্ত পদটা বিশেষণ হবে। যে পদটা বসাবো সেটা কোন পদ হবে। আচ্ছা খাদিজা, তোমার প্রশ্নটা আমি বুঝি নাই, যে পদটা বসাবো সেটা কোন পদ হবে। যে পদটা বসাবো মানে আমি বুঝি না, এটা একটু আমাকে আরেকটু প্রশ্নটা এলাবোরেট করে একটু বলো। দেখো আমরা নং বহুব্রীহি সমাসের উদাহরণ দেখছি। দেখো নির্ভুল, দেখো সবগুলো দেখে না বোঝাচ্ছে। নির্ভুল মানে ভুল নাই, তারপরে না হক মানে হক নাই, হক মানে হচ্ছে ন্যায়। ঠিক আছে, হক মানে কি, হক মানে হচ্ছে ন্যায়, যেটা ন্যায় না। হ্যাঁ, অজানা মানে যেটা জানা নেই, অবুঝ মানে যেটা বোঝা নেই, বেহায়া মানে যার লজ্জা নেই, বেপরোয়া মানে যে পরোয়া করে না। সবগুলো দ্বারা কিন্তু না বোঝাচ্ছে। এবং দেখো সবগুলো পদই কিন্তু বিশেষণ পদ। দেখো নির্ভুল, তুমি যদি বলো নির্ভুল কথা, হয় না, বিশেষণ পদ, তাহলে মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ পদ। নাহক মানে অন্যায়, নাহক মানে হচ্ছে অন্যায় বা অন্যায্য, তাহলে যদি বলি নাহক কথা মানে অন্যায় কথা, মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ। যদি বলি অজানা কথা, মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ। যদি বলি অবুঝ লোক, মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ। যদি বলি বেহায়া পুরুষ, তাহলে দেখো মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ। যদি বলি বেপরোয়া গতি, গাড়িটি বেপরোয়া গতিতে চলছে, বেপরোয়া গতি, মিলে যাচ্ছে, তাহলে বিশেষণ। ব্যাপারটা কি বোঝা গেল বিশেষণের ব্যাপারটা? তাহলে জাস্ট ওই পদটার পাশে একটা বিশেষ্য পদ বসিয়ে দেখবা মিলে কিনা, মিলে গেলে সেটা বিশেষণ পদ। ওকে, এখন খেয়াল করো, আমাদের কিন্তু নং বহুব্রীহি সমাস শেষ। তাহলে নং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দুইটা বৈশিষ্ট্য বলেছি, দুইটা বৈশিষ্ট্য। এক, না বোঝাবে, কি বোঝাবে, না বোঝাবে। আর দুই, এখানে সমস্ত পদটা বিশেষণ হবে, সমস্ত পদ বিশেষণ। হ্যাঁ, এটা হচ্ছে নং বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে নং বহুব্রীহি সমাসের দুইটা বৈশিষ্ট্য। মধ্য পদলোপী বহুব্রীহি, দেখো নামের মধ্যেই পরিচয় আছে, মধ্যের পদ লোপ পাবে। মানে কথা হচ্ছে যেই বহুব্রীহি সমাসের মাঝখানের যে ব্যাখ্যামূলক কথাবার্তা থাকে, সেই ব্যাখ্যামূলক কথাবার্তা যদি লোপ পায় তাহলে সেটাকে বলে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তাহলে সেটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। যেমন দেখো, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, তাকে বলা হয় বিড়াল চোখী। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। খেয়াল করে দেখো, এই যে বিড়াল, দেখো এখানে বিড়ালও আছে, আবার চোখ, এই দেখো চোখও আছে। কিন্তু এই যে মাঝখানে যে ব্যাখ্যামূলক অংশটা, এই দেখো চোখের ন্যায় যে নারীর, এই যে ব্যাখ্যামূলক অংশটা, এই ব্যাখ্যামূলক অংশটা কিন্তু লোপ পেয়েছে। এরকম কোন বহুব্রীহি সমাসে যদি ব্যাখ্যামূলক অংশটা লোপ পায় তাহলে সেটাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। আবার দেখো, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, দেখো এই যে হাতও আছে আবার খড়িও আছে, কিন্তু এই যে ব্যাখ্যামূলক অংশটা, এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা কিন্তু লোপ পেয়েছে। এরকম ব্যাখ্যামূলক অংশটা লোপ পেলে কিন্তু সেটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হবে। খেয়াল করে দেখো, আমরা ডক্টর এনামুল হকের এটা একবার দেখে নিব। আমরা আগে উদাহরণগুলো দেখি।
দেখো এবার বলছি গজের মতো আনন যার। গজ, গজ মানে হচ্ছে হাতি। গজ মানে কি? হাতি। হাতির মতো যার, আনন মানে হচ্ছে মাথা বা মুখ। আমরা হাতির মতো মুখ দেখি কার? গণেশ, হিন্দুদের যে একজন দেবতা আছে গণেশ, তাই না? তো যাই হোক, খেয়াল করে দেখো যে গজও আছে, আনন বা মাথাও আছে। গজও আছে, আনন আছে, কিন্তু এই যে ব্যাখ্যামূলক যে অংশটা, এই যে মত এবং যার, এগুলো কিন্তু লোপ পেয়েছে। মেনির মতো মুখ যার, দেখো মেনি মুখ, তো এই যে মেনিও আছে, আবার এই যে মুখও আছে, কিন্তু মাঝখানে যে ব্যাখ্যামূলক অংশটা সেটা কিন্তু লোপ পেয়েছে। আবার খেয়াল করে দেখো, হাতে খড়ি দিয়ে হয় যে অনুষ্ঠানে, সেটা একটু আগে দেখলাম, এই যে হাতও আছে খড়িও আছে, কিন্তু হাতও আছে খড়িও আছে, কিন্তু ব্যাখ্যামূলক অংশটা লোপ পেয়েছে। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, খেয়াল করো গায়েও আছে আবার হলুদও আছে, কিন্তু এই অংশটা লোপ পেয়েছে। বিড়ালের অক্ষীর নেই অক্ষী যার, বিড়ালাক্ষী, খেয়াল করে দেখো এই যে বিড়ালও আছে আবার অক্ষীও আছে, অক্ষীও আছে, কিন্তু এই যে মাঝের ব্যাখ্যামূলক অংশটা কিন্তু এখানে লোপ পেয়েছে। দেখো দোহারা, দুই দিকে হার বা সমান মাপ যার, তাহলে খেয়াল করে দেখো এই যে দুই মানে দো আছে, আবার হার, এই যে হার আছে, কিন্তু এই যে অন্য যে ব্যাখ্যামূলক অংশটা সেটা কিন্তু লোপ পেয়েছে, তাই না? ব্যাখ্যামূলক অংশটা লোপ পেয়েছে। একইভাবে দেখো 8 মাসে জন্মায় যে, 28, খেয়াল করে দেখো এই যে 8 আছে, কিন্তু বাকি যে ব্যাখ্যামূলক অংশটা সেটা কিন্তু লোপ পেয়েছে। মেঘ বরণ, মেঘের মতো বরণ যার, দেখো মেঘও আছে বরণও আছে, কিন্তু ব্যাখ্যামূলক অংশটুকু লোপ পেয়েছে। 1.5 হাত পরিমাণ যার, যা 1.5 হাতি, দেখো দেড়ও আছে আবার হাতও আছে, কিন্তু বাকি ব্যাখ্যামূলক অংশটা লোপ পেয়েছে। খেয়াল করে দেখো চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি, এই দেখো চিরুনিও আছে আবার দাঁতও আছে, কিন্তু মাঝখানে ব্যাখ্যামূলক অংশটা লোপ পেয়েছে। গোফে খেজুর থাকলেও খায় না যে, গোফ খেজুর, এই জিনিসটা বলতে, এই গোফ খেজুর এটা কিন্তু অনেক জায়গাতেই ভুল আছে। অনেক জায়গাতে লেখা থাকে গোফে খেজুর যার, গোফ খেজুরে, এটা কিন্তু ভুল। এটা হবে হচ্ছে গোফ খেজুরে মানে হচ্ছে যে নিতান্ত অলস, গোফ খেজুরের অর্থ হচ্ছে নিতান্ত অলস, মানে যার গোফের উপরে খেজুর, মানে মুখের উপরেই তো ঠিক গোফ থাকে, গোফের উপরে খেজুর পড়েছে, তারপর সে ওটা থেকে নিয়ে খাচ্ছে না, এত অলস, এটা বোঝায়। ঠিক আছে, তো খেয়াল করে দেখো তাহলে গোফে খেজুর থাকলেও খায় না যে, গোফ খেজুরে, দেখো এখানে গোফও আছে খেজুরও আছে, কিন্তু বাকি ব্যাখ্যামূলক অংশটুকু লোপ পেয়েছে। এইরকম ভাবে যদি কোনো বহুব্রী সমাসে ব্যাখ্যামূলক অংশটুকু লোপ পায়, তাহলে সেটাকে বলা হবে মধ্যপদলোপী বহুব্রী সমাস। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে হাতে খড়ি এবং গায়ে হলুদ নিয়ে আমাদের আরেকটুখানি কথা আছে, সেটা আমরা একটু পরে বলবো। আপাতত মনে রেখো এটা, যে হাতে খড়ি এবং গায়ে হলুদ কিন্তু মধ্যপদলোপী বহুব্রী সমাস। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা পরের অংশে যাই। প্রত্যয়ান্ত বহুব্রী, ভালো করে খেয়াল করো, প্রত্যয়ান্ত বহুব্রী, প্রত্যয়ান্ত মানে কি? দেখো প্রত্যয়ান্তকে ভাঙলে হয় প্রত্যয় যোগ অন্ত, প্রত্যয় যোগ অন্ত, মানে অন্ত মানে কি? শেষ, মানে যার শেষে প্রত্যয় থাকে সেটা প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। যে সমাসের সমস্ত পদের শেষে প্রত্যয় থাকে সেটাকে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস বলে। এখন কোন কোন প্রত্যয় থাকবে? এই যে আ, এ, ও, এই প্রত্যয়গুলো থাকবে। অর্থাৎ কোন সমস্ত পদের শেষে যদি আ, এ, ও এর কোনোটা থাকে, তাহলে বুঝতে হবে সেটা প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। ভালো করে খেয়াল করো, একদিকে চোখ যার, তাকে আমরা বলি এক চোখা, দেখো এক চোখা, শেষে দেখো একটা আ আছে। ঘরের দিকে মুখ যার, তাকে বলে ঘর মুখো, শেষে দেখো এই যে মুখো ও আছে। নেই খরচ যার, তাকে বলে নিখরচে, নিখরচে, দেখো একটা এ আছে। এরকম যদি সমস্ত পদের শেষে আ, এ বা ও থাকে, তাহলে সেটাকে বলা হয়, কি বলা হয়? প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। ঠিক আছে, তাহলে যেটা বলছি, প্রত্যয়ান্ত বহুব্রী ক্ষেত্রে যে সমস্ত পদের শেষে যদি আ, এ বা ও প্রত্যয় থাকে, তাহলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে। ঠিক আছে, খেয়াল করে দেখো পরের অংশে যাই, উদাহরণ দেখি। উনো পাজর যার, উন পাজুরে, উন পাজুরে, এই দেখো এ আছে। উনো পাজর যার মানে কি? উনো মানে হচ্ছে কম, অল্প, আর পাজর মানে তো আমরা বুঝি, এখানে উনো পাজর মানে হচ্ছে যার যে একটু মনের দিক থেকে দুর্বল, তাকে বলে উন পাজুরে। ঠিক আছে, তো দেখো শেষে এ আছে। দুই দিকে টান যার, দো টানা, দো টানা, শেষে দেখো একটা এ আছে। দুই দিকে মন যার, দো মনা, দেখো শেষে একটা
আছে। একদিকে গোজার, গো মানে কি জিদ, একদিকে গোজার, এক গুয়ে, শেষে দেখো একটা এ আছে। আচ্ছা, নিখরচে নং বহুব্রী নয় মোশাররফ খান, নিখরচে কোনোভাবেই নং বহুব্রী সমাস নয়, ঠিক আছে? ওই যে বললাম সমস্ত পদের শেষে আ এ ও থাকলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হয়ে যাবে। ওকে, একদিকে রোখ যার, রোখ মানে হচ্ছে জিদ, মানে একটা জিনিস না জিদ নিয়ে পড়ে আছে এরকম। একদিকে রোখ যার, এক রোখা, শেষে দেখো একটা আ আছে। দুই নল যার, দো নলা, শেষে দেখো একটা আ আছে। এইরকম ভাবে যদি সমস্ত পদের শেষে আ এ বা ও থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। আমরা আসো 7 নম্বরটাতে যাই। 7 নম্বরে আমরা দেখব অলুক বহুব্রী সমাস। ভালো করে দেখো, অলুক বহুব্রী সমাস। আমরা অলুক মানে কি এটা কিন্তু আমরা গতদিন শিখেছি। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন। অলুক মানে বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পাবে না মানে কি বিভক্তি থাকবে, তাই না? তো পূর্ব পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা অলুক বহুব্রী সমাস হবে। যেমন দেখো মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, এই দেখো পূর্ব পদে একটা অন্তস্থ অবিভক্তি আছে। গলায় গামছা যার, গলায় গামছা, এই দেখো গলায়, পূর্ব পদে একটা অন্তস্থ বিভক্তি আছে। তো অলুক সমাস কিন্তু আমরা আরো দুইটা পেয়েছিলাম, তোমাদের কি মনে আছে? আচ্ছা, মোশাররফ ব্যাধিকরণটা নিয়ে তোমাকে আমি আরেকবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলছিলাম অলুক সমাস আমরা কিন্তু দ্বন্দ্বের মধ্যে পেয়েছি, অলুক দ্বন্দ্ব পেয়েছি একটা, আবার অলুক তৎপুরুষও কিন্তু আমাদের ছিল, আর এখন অলুক বহুব্রী। তার মানে অলুক সমাস কিন্তু তিন ধরনের আছে। আমরা 3 ধরনের কিন্তু একসাথে আলোচনা করব। তার আগে আমরা অলুক বহুব্রীর উদাহরণ কয়েকটা একটু দেখে আসি। খেয়াল করে দেখো, চশমা নাকে যার, চশমা নাকে, হ্যাঁ এই দেখো, যদি এইটা একটু ব্যতিক্রম উদাহরণ, এখানে দেখো এই বিভক্তি আছে কিন্তু পরপদে, সাধারণভাবে পূর্ব পদে থাকে, ঠিক আছে? মাথায় ছাতা, দেখো এই যে পূর্ব পদে বিভক্তি যুক্ত আছে। কানে কলম, এই দেখো পূর্ব পদে এ আছে বিভক্তি। কানে খাটো, এই বিভক্তি আছে। মুখে ভাত, এই বিভক্তি আছে। হাতে বেড়ি, এই দেখো হাতে এ বিভক্তি আছে। হাতে ছড়ি, এই দেখো এ বিভক্তি আছে। এখন খেয়াল করো, যেহেতু এখানে বিভক্তি যুক্ত আছে তার মানে অবশ্যই এটা অলুক। এখন এটা যে অলুক বহুব্রী সেটা কিভাবে বুঝবো? এইভাবে যে বহুব্রী সমাসে তো পূর্বপদ পরপদ কোনোটা অর্থই প্রাধান্য পায় না, নতুন আরেকটা অর্থ দেয়। সেই কারণে খেয়াল করে দেখো, মাথায় পাগড়ি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার মাথায় পাগড়ি পরা আছে, ওই ব্যক্তিকে বোঝায়। তার মানে মাথায় পাগড়ি দ্বারা মাথাকেও বোঝায় না, পাগড়িকেও বোঝায় না। ঠিক একইভাবে দেখো গলায় গামছা, গলায় গামছা বলতে ওই ব্যক্তিকে বোঝায় যার গলায় গামছা। গলায় গামছা মানে আসলে অপমান করা, যেই ব্যক্তি অপমানিত হচ্ছে তাকে বলা হচ্ছে গলায় গামছা, মানে এটা দ্বারা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ গলাকেও বোঝাচ্ছে না, গামছাকেও বোঝাচ্ছে না। দেখো চশমা নাকে, তার মানে সেই ব্যক্তিকে বোঝাচ্ছে যার নাকে চশমা আছে, তার মানে চশমাটাকেও বোঝাচ্ছে না, নাকটাকেও বোঝাচ্ছে না। একইভাবে খেয়াল করে দেখো মাথায় ছাতা, মাথায় ছাতা যার আছে সেই ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মাথাকেও বোঝাচ্ছে না, ছাতাকেও বোঝাচ্ছে না। হ্যাঁ, এই যে নিশি খুব চমৎকার একটা প্রশ্ন করেছে, এ থাকলে প্রত্যয়ান্ত সমস্যা, সেই কারণে এটা আসলে চশমা নাকে, এই ব্যাস বাক্যটা আসলে ঠিক নেই, নাকে চশমা হবে এটা, ঠিক আছে? বললাম এটা একটু পরপদে চলে গেছে, এটা আসলে হবে কি নাকে চশমা। হ্যাঁ, চশমা নাকে যার তার হবে নাকে চশমা, ঠিক আছে? এই যে শেষে কিন্তু তোমার আলাদা কোনো অতিরিক্ত প্রত্যয় থাকছে না, এখানে নাকেটা সামনে চলে আসলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো কানে কলম, যার কানে কলম আছে সে ব্যক্তিকে বোঝাচ্ছে, কানও বোঝাচ্ছে না, কলমও বোঝাচ্ছে না। কানে খাটো দ্বারাও একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এইগুলো সবগুলো দ্বারাই কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে কোনো ব্যক্তি উল্লেখ নেই। দেখো কান বা খাটো বোঝাচ্ছে না, মুখ বা ভাতকে বোঝাচ্ছে, হাতকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যে ব্যক্তির মুখে ভাত দেওয়া হচ্ছে। হাত বা বেড়িকে বোঝাচ্ছে না, বেড়ি মানে হচ্ছে শেকল, বরং একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে ব্যক্তির হাতে শেকল পড়া আছে। হাত বা ছড়িকে বোঝাচ্ছে না, ছড়ি মানে লাঠি, হাতে ছড়ি মানে যেই ব্যক্তির হাতে লাঠি আছে ওই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে ব্যাপার হচ্ছে দেখো অলুক বহুব্রী সমাসের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে পূর্ব পদে বিভক্তি থাকবে, পূর্ব পদে বিভক্তি থাকবে। আরেকটা হচ্ছে পূর্ব পদে বিভক্তি থাকবে, আরেকটা হচ্ছে তৃতীয় পদ প্রাধান্য পাবে, তৃতীয় পদ প্রাধান্য পাবে। সাধারণভাবে সেই তৃতীয় পদটা হয় ব্যক্তি বোঝায়, সেই তৃতীয় পদটা দ্বারা কি বোঝায়? ব্যক্তি বোঝায়, ঠিক আছে? তার মানে অলুক
বহুব্রীহি সমাসের সমস্ত পদ দ্বারা আসলে ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকবে আর অবশ্যই তৃতীয় পদ প্রাধান্য পাবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, এই যে আমরা তিন প্রকার অলুক সমাস দেখলাম, এই তিনটা প্রকার একসাথে এখন একটা আমরা শিখতে চাই। দেখো, আমরা অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহির মধ্যে একটু খেলা করব। অলুক দ্বন্দ্ব ভার্সেস অলুক তৎপুরুষ ভার্সেস অলুক বহুব্রীহি খেলাটা দেখো। যদি কোনো সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে, যদি কোনো সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে, যেমন আমরা উদাহরণ লিখলাম, মনে করো দেশে, আচ্ছা এখানে না লিখি, আমি উদাহরণটা একটু এই পাশে লিখি। মনে করো লিখলাম দেশে বিদেশে, দেশে বিদেশে। আরেকটা লিখলাম গরুর গাড়ি। আরেকটা লিখি গায়ে হলুদ। ভালো করে খেয়াল করে দেখো একটা জিনিস, আমি যেটা বলছিলাম যে যদি আমরা দেখি যে সমস্ত পদে বিভক্তি যুক্ত আছে তাহলে সেটা অলুক সমাস হবে। দেখো দেশে বিদেশে, এখানে দেশে এ বিভক্তি আছে, বিদেশে এ বিভক্তি আছে, গরুর গাড়ি, এখানে গরুর র বিভক্তি আছে, এখানে কোনো বিভক্তি নাই। গায়ে হলুদ, এই যে এখানে এ বিভক্তি আছে, এখানে কোনো বিভক্তি নাই। তাহলে দেখো এই তিনটা উদাহরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভক্তি যুক্ত আছে, তাই না? এই তিনটা উদাহরণে কিন্তু সমস্ত পদে বিভক্তি যুক্ত আছে। যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা তিনটা সমাস হতে পারবে। কয়টা? তিনটা। কি কি? হয় অলুক দ্বন্দ্ব, অথবা অলুক তৎপুরুষ, অথবা অলুক বহুব্রীহি। কি কি হবে? অলুক দ্বন্দ্ব, অথবা অলুক তৎপুরুষ, অথবা অলুক বহুব্রীহি সমাস। এখন খেয়াল করে দেখো, যদি আমরা দেখি সবগুলো পদেই বিভক্তি আছে, সব পদে বিভক্তি, যদি সবগুলো পদেই বিভক্তি থাকে তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। খেয়াল করে দেখো দেশে বিদেশে, দেখো এই পদেও বিভক্তি আছে, এই পদেও বিভক্তি আছে, তার মানে সবগুলো পদে বিভক্তি আছে। আবার যদি এভাবে বলি পথে ঘাটে, মনে করো একটা উদাহরণ বললাম পথে ঘাটে। খেয়াল করে দেখো পথে ঘাটে, এখানেও কিন্তু দুইটা পদেই বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে। এরকম যদি সবগুলো পদেই বিভক্তি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। সবগুলো পদে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব। আর যদি দেখি শুধু পূর্ব পদে বিভক্তি আছে, যেমন দেখো এখানে শুধু পূর্ব পদে বিভক্তি আছে, এখানে শুধু পূর্ব পদে বিভক্তি আছে, যদি শুধু পূর্ব পদে বিভক্তি থাকে, শুধু পূর্ব পদে বিভক্তি থাকে তাহলে সেটা অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রীহি হবে। তাহলে দেখো এখানে যেহেতু শুধু পূর্ব পদে বিভক্তি আছে তার মানে অবশ্যই অলুক তৎপুরুষ হবে অথবা অলুক বহুব্রীহি হবে। সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে কখন তৎপুরুষ আর কখন বহুব্রীহি? খুবই সিম্পল। আমরা গতদিন শিখেছিলাম যে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান। আর বহুব্রীহি সমাস কোন পদ প্রধান? তৃতীয় পদ প্রধান। তাহলে আমরা এখন দেখব কোনটাতে পরপদ প্রাধান্য পাচ্ছে। পরপদ প্রাধান্য পেলে অলুক তৎপুরুষ হয়ে যাবে, আর তৃতীয় পদ প্রাধান্য পেলে অলুক বহুব্রীহি হয়ে যাবে। এখন দেখো গরুর গাড়ি, যদি বলি এটা একটা গরুর গাড়ি, তার মানে এটা একটা গরু নাকি একটা গাড়ি? অবশ্যই একটা গাড়িকে বোঝাচ্ছে। তো গাড়ি কোন পদে আছে? পরপদে। তো পরপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? অলুক তৎপুরুষ। আর গায়ে হলুদ, আমরা জানি গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, তার মানে গায়ে হলুদ দ্বারা গাকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। তার মানে কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় অর্থ দিচ্ছে। তৃতীয় অর্থ প্রাধান্য পেলে সেটা কি হবে? অলুক বহুব্রীহি সমাস। কথা কি বোঝা গেছে? তার মানে আমি আরো একবার বলে দিচ্ছি, যদি সমস্ত পদের মধ্যে কোনো বিভক্তি থাকে তাহলে সেটা হয় অলুক দ্বন্দ্ব হবে, অথবা অলুক তৎপুরুষ হবে, অথবা অলুক বহুব্রীহি হবে। সেক্ষেত্রে আমরা দেখব যদি দেখি সবগুলো পদেই বিভক্তি আছে, সবগুলো পদেই যদি বিভক্তি থাকে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব। আর যদি দেখি শুধু পূর্ব পদে বিভক্তি আছে, শুধু পূর্ব পদে বিভক্তি, তাহলে বুঝবো অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রীহি। সেক্ষেত্রে আমরা দেখব কোন পদে অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি দেখি পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে অলুক তৎপুরুষ। আর যদি দেখি কোনো পদে প্রাধান্য পাচ্ছে না তাহলে সেটা অলুক বহুব্রীহি সমাস। ঠিক আছে, এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গায়ে হলুদের নিচে আমি আরেকটা উদাহরণ দিতে চাই, হাতে খড়ি। দেখো হাতে খড়ি, এটাও একটা বহুব্রীহি সমাস, কারণ হাতে খড়ি দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝায়। হাতে খড়ি বলতে কিন্তু হাতকেও বোঝায় না, খড়িকেও বোঝায় না, তার মানে এটা একটা বহুব্রীহি সমাস। এবং এর দেখো পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত আছে, যেহেতু বিভক্তি আছে তার মানে এটাও অলুক বহুব্রীহি সমাস। এখন খেয়াল করে দেখো যে এই দুইটা, হাতে খড়ি এবং গায়ে হলুদ, দুইটাই কিন্তু অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? হাতে খড়ি এবং এই দেখো হাতে খড়ি এবং গায়ে হলুদ আমি মার্ক করে দিয়েছিলাম মধ্যপদলোপী বহুব্রীহিতে।
তার মানে এই হাতে খড়ি এবং গায়ে হলুদ এটা কিন্তু মধ্যপদলোপী বহুব্রী সমাসও হতে পারে, আবার অলুক বহুব্রী সমাসও হতে পারে। ব্যাকরণিক ভাবে এটা অবশ্যই অলুক বহুব্রী সমাস। তবে আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইতে এটা কিন্তু মধ্যপদলোপী বহুব্রী সমাসের মধ্যেও এই দুইটা উদাহরণ আছে। তাই গায়ে হলুদ আর হাতে খড়ি এই দুইটা উদাহরণ ভালো করে মাথায় রাখবা। এটা অলুক বহুব্রী সমাস, তবে মধ্যপদলোপী বহুব্রী সমাসও বলা যায়। সেই কারণে পরীক্ষায় তুমি যখন এইচএসসি পরীক্ষায় লিখবে তখন তুমি যে কোনোটাই দিতে পারো, কোনো সমস্যা নাই। অলুক বহুব্রীও দিতে পারো, মধ্যপদলোপী বহুব্রীও দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডমিশন যখন আসবে, যখন এমসিকিউ এর উত্তর করবে, তখন যদি দেখো অলুক বহুব্রীও আছে, মধ্যপদলোপী বহুব্রীও আছে, তখন উত্তর করবা অলুক বহুব্রী সমাস। আর যদি অলুক বহুব্রী সমাস না থাকে তখন উত্তর করবা মধ্যপদলোপী বহুব্রী সমাস। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু অলুক সমাস শেষ। এবার চলে আসো আমরা পরের অংশে যাই, সংখ্যাবাচক বহুব্রী সমাস। খুবই সিম্পল। সংখ্যাবাচক বহুব্রী সমাসের স্ট্রাকচারটা কিরকম সেটা দেখিয়ে দিই। দেখো, সংখ্যাবাচক বহুব্রী সমাসের স্ট্রাকচার হচ্ছে সংখ্যা যুক্ত বিশেষ্য যুক্ত যার বা যাতে, এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর সমস্ত পদটা হবে বিশেষ্য। এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে? তার মানে এখন দেখো সংখ্যাবাচক বহুব্রী সমাস আমরা চিনব কিভাবে? চেনার উপায় হচ্ছে যে যদি আমরা দেখি পূর্বপদে সংখ্যা আছে, পূর্বপদে সংখ্যা, সরি এটা আমি একটু এখানে বিশেষ্য লিখেছি, এটা বিশেষণ হবে। হ্যাঁ, বিশেষণ। খেয়াল করো, যদি আমরা দেখি সংখ্যাবাচক বহুব্রী চেনার উপায় লিখছি, পূর্বপদে সংখ্যা থাকবে একটা, পূর্বপদে একটা সংখ্যা থাকবে, আর সমস্ত পদ বিশেষণ হবে, সমস্ত পদ বিশেষণ হবে। পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমস্ত পদ বিশেষণ হবে, তাহলে কিন্তু অবশ্যই সেটা সংখ্যাবাচক বহুব্রী হবে। ওকে, সামনে আমি তোমাদের বলে দিয়েছি পরীক্ষায় যদি আসে হাতে খড়ি গায়ে হলুদ, তুমি দুইটার যে কোনো একটা লিখতে পারো, মধ্যপদলোপী বহুব্রীও লিখতে পারো, অলুক বহুব্রীও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো। আচ্ছা, 10 গজ পরিমাণ যার 10 গজি। দেখো 10 একটা সংখ্যা। চৌচালা, দেখো চৌ মানে 4 একটা সংখ্যা। তাহলে পূর্বপদে সংখ্যা আছে। এখন তাহলে দেখবো সমস্ত পদটা বিশেষণ কিনা। দেখো, আমরা যদি বলি 10 গজি কাপড়, 10 গজি কাপড়, দেখো তো মিলে যাচ্ছে না? যে কাপড়ের পরিমাণ 10 গজ তাকে বলে 10 গজি কাপড়। তাহলে যেহেতু 10 গজির পরে কাপড় বসালে মিলে যাচ্ছে, মিলে গেলে কোন পদ? বিশেষণ। আবার দেখো চৌচালা, আমরা যদি বলি চৌচালা ঘর, মিলে যাচ্ছে, মিলে গেলে কোন পদ? বিশেষণ। তাহলে আমরা সংজ্ঞাটা চেনার উপায় কি বললাম? পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমস্ত পদ বিশেষণ হবে। পূর্বপদে সংখ্যা এবং সমস্ত পদ বিশেষণ, তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রী সমাস হবে। ঠিক আছে? আর ব্যাস বাক্যে শুধু আমাদের যার বা যাতে যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো 10 গজ পরিমাণ যার, চৌচাল যে ঘরের বা চৌচাল যার। ঠিক আছে? খেয়াল করে দেখো, 3 পায়া যার, তে পায়া। দেখো তে পায়া হচ্ছে 3 একটা সংখ্যা, সে তার 3 একটা, সে মানে হচ্ছে 3, সে মানে কি 3 একটা সংখ্যা, লাখ একটা সংখ্যা, চৌ মানে 4 একটা সংখ্যা, পঞ্চানন মানে পঞ্চ মানে 5 একটা সংখ্যা। তার মানে দেখো এগুলো সবগুলো শুরুতে কিন্তু সংখ্যা আছে, এবং পদগুলোও দেখো বিশেষণ পদ। যদি বলি তে পায়া, সাপোজ তে পায়া চেয়ার বা তে পায়া টেবিল, মিলে যাচ্ছে না? যে টেবিল বা যে চেয়ারের 3টা পায়া আছে, তাহলে মিলে যাচ্ছে, মিলে গেলে কোন পদ? মিলে গেলে অবশ্যই সেটা বিশেষণ পদ। খেয়াল করো চৌপায়া, যদি বলি এই যে চৌপায়া খাট, যে খাটের 4টা পা আছে, চৌপায়া খাট, মিলে যাচ্ছে, মিলে গেলে কোন পদ? বিশেষণ। ঠিক আছে? পঞ্চানন মানে যদি বলি এটাকে আমরা কি বলতে পারি? পঞ্চানন, ধরো পঞ্চানন দেবতা, পঞ্চানন দেবতা সে একটা নিলাম আর কি, পঞ্চানন দেবতা, যে দেবতা 5টা মাথা আছে, তাহলে মিলে যাচ্ছে, মিলে গেলে
বিশেষণ। এইরকম যদি সমস্ত পদ বিশেষণ হয় আর পূর্বপদে সংখ্যা থাকে তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে। একটা ব্যতিক্রম আছে এখানে, দেখো খেয়াল করে দেখো মোশাররফ, দ্বিগুর ক্ষেত্রে কি হবে, আমরা দ্বিগুর ক্লাস আছে সেই দিন শিখবো এবং সেই দিন আমরা দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহি মিলিয়ে কিন্তু একটু শিখবো, ঠিক আছে? সেদিন এটা সমাধান করে দেবো। দেখো সেতার, আচ্ছা সেতার কিন্তু একটা বাদ্যযন্ত্রের নাম, একটা বাদ্যযন্ত্রের নাম। নাম বোঝালে কোন পদ হয়? নাম বোঝালে কিন্তু বিশেষ্য পদ হয়। খেয়াল করো সেতার বিশেষ্য পদ, তারপরেও এটা সংখ্যাবাচক বহুব্রীহি, সেই কারণে এটা কিন্তু ব্যতিক্রম। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটা ব্যতিক্রম। এখন বললে না দ্বিগুর ক্ষেত্রে কি হবে, একটা জিনিস বলে দিই। দ্বিগুর ক্ষেত্রে কি হবে? দ্বিগুর ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে দ্বিগুতে পার্থক্যটা দেখো, আমরা এখানে বলছি সংখ্যাবাচক বহুব্রীহিতে সমস্ত পদটা বিশেষণ হয়, কিন্তু দ্বিগুর ক্ষেত্রে সমস্ত পদটা বিশেষ্য হয়। দ্বিগুর ক্ষেত্রে সমস্ত পদটা কি হয়? বিশেষ্য হয়। এই জায়গাটাই পার্থক্য, ঠিক আছে? তা আমরা যখন দ্বিগুটা আগামী দিন শিখবো তখন ওইটার সাথে আমরা সংখ্যাবাচক বহুব্রীহিটা ম্যাচ করে আমরা তখন আলোচনা করব, ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখো, পার্থক্যটা হচ্ছে দ্বিগুর ক্ষেত্রে সমস্ত পদটা বিশেষ্য হয় আর সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে সমস্ত পদটা বিশেষণ হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি পূর্বপদে সংখ্যা থাকে এবং সমস্ত পদ বিশেষণ হয় তাই সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। আমরা এখানে একটা ব্যতিক্রম পেয়েছি সেতার, কারণ এই পদটা সমস্ত পদটা বিশেষ্য, তারপরেও এটা সংখ্যাবাচক বহুব্রীহি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, গোলমাল করা যাবে না পরীক্ষা আসলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেতার কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা যেহেতু ব্যতিক্রম, এটা পরীক্ষা আসে। আসো এরপরে আমরা চলে আসবো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। আমরা লিখে দিয়েছি কোনো নিয়মের অধীনে নয়, কোনো নিয়ম মানে না যেই বহুব্রীহি সমাসগুলো সেগুলো নিপাতনে বহুব্রীহি সমাস। এখানে হাতে গোনা এই 5-6টা উদাহরণ আছে, এই কয়টা সমাস একটু মনে রাখলেই হবে। তো খেয়াল করে দেখো যে উদাহরণ কি দিয়েছে, জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। পণ্ডিত হয়ে যে মূর্খ, পণ্ডিত মূর্খ। অন্তর্গত অপ, যার, অপ মানে হচ্ছে পানি, মানে যার ভেতরে পানি থাকে সেটা হচ্ছে অন্তরীপ। দুই দিকে অবজার মানে যার দুই দিকে পানি থাকে সেটা হচ্ছে দ্বীপ। নরাকারের পশু যে, মানে মানুষের আকার কিন্তু পশুর মতো আচরণ, তাকে বলে নর পশু। হ্যাঁ, এই 5টা উদাহরণই নং বহুব্রীহি নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাসে আসে। সব জায়গায় তুমি এই 5টা উদাহরণ পাবা, আর এর বাইরে উদাহরণ পাবা না। তো এই 5টা উদাহরণ আমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু এই 5টা উদাহরণ আমাদের নিয়মের বাইরে হয়েছে, নিয়ম না মেনে হয়েছে, সে কারণে এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। জীবন মৃত, পণ্ডিত মূর্খ, অন্তরীপ, দ্বীপ, নরপশু, এই 5টা উদাহরণ একটু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু নিয়মের অধীন নয়, নিয়ম মানে না, সে কারণে এটা নিয়ে তো আমাদের আর নিয়ম ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এরপরে দেখো একটা এক্সট্রা বহুব্রীহি সমাস দিয়েছে, সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক, সহার্থক মানে কি? সহার্থক মানে হচ্ছে ভাঙলে হবে সহ যুক্ত অর্থক, মানে হচ্ছে সহ মানে হচ্ছে সাথে, সাথে থাকা বোঝালে সেটাকে বলা হয় সহার্থক বহুব্রীহি সমাস। যেই বহুব্রীহি সমাস দ্বারা সাথে থাকা বোঝায়। তুমি ধরে নিতে পারো 95% উদাহরণ আছে আমাদেরকে, 95% আছে, কিন্তু এই যে 5% কখনোই তো কোনো কিছু 100% হতে পারে না, কারণ কিছু কিছু উদাহরণ এমন থাকতে পারে যেটা আমাদের হয়তো মিস হয়ে গেছে, ঠিক আছে? অন্তরীপ বলতে এই যে বললাম, অন্তরীপ মানে অন্তর্গত অপ, যার, অপ মানে হচ্ছে পানি, যার ভেতরে পানি থাকে, যার মাঝখানে পানি থাকে সেটা হচ্ছে অন্তরীপ। অন্তরীপ বলতে সেই জায়গাকে বোঝায় যে জায়গার মাঝখানে পানি আছে, সেটা হচ্ছে অন্তরীপ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সহার্থক বহুব্রীহি মানে হচ্ছে যেখানে থাকা বোঝাবে, হ্যাঁ সাথে থাকা বোঝাবে, সেটা সহার্থক বহুব্রীহি সমাস। দেখো সস্ত্রীক মানে স্ত্রীর সহিত, বর্তমানে যে স্ত্রীর সহিত মানে স্ত্রীর সাথে, সাথে থাকা বোঝাচ্ছে, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো সবান্ধব মানে বান্ধব, বন্ধু বান্ধব সহ, বন্ধু বান্ধব সাথে আছে, এরকম বলে না আপনি সবান্ধবে আমন্ত্রিত, মানে বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আমন্ত্রিত, সাথে থাকা বোঝাচ্ছে। সাদর, সাদর আমন্ত্রণ মানে আদরের সাথে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ভালোবাসার সাথে আমন্ত্রণ জানাচ্ছি, এই যে আদরের সাথে। একইভাবে দেখো সবিনয়, সবিনয় আবেদন মানে বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ করছি, সবিনয়, এই যে বিনয়ের সাথে, সাথে বোঝাচ্ছে। এরকম যদি সাথে বোঝায় তাহলে সেটাকে বলা হয় সহার্থক বহুব্রীহি সমাস। সাথে বোঝালে কি হবে? সহার্থক বহুব্রীহি সমাস হবে। সাথে বোঝালে কি হবে? সহার্থক বহুব্রীহি সমাস হবে। কথা ক্লিয়ার? সাথে বোঝালে সহার্থক বহুব্রীহি সমাস হবে। এবার খেয়াল করো, আমরা পরের অংশে যাই। পরের স্লাইডে আমরা বলছি গুরুত্বপূর্ণ, উত্তর পদ মানে পরপদ যদি বিশেষণ হয় তাহলে সহার্থক বহুব্রীহি সমাস হবে না। এই নিয়মে অনেক অশুদ্ধ শব্দ আছে,
কিন্তু ভাষায় তার প্রচুর প্রয়োগ লক্ষ্য করা যায়। হ্যাঁ, এই যে এখানে যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো কিন্তু সবগুলোই ভুল, সবগুলোই ভুল উদাহরণ। দেখো, সশঙ্কিত, সচকিত, সকাতর, সলজ্জিত, সকৃতজ্ঞ, সঠিক, সানন্দিত, এই সবগুলো উদাহরণে কিন্তু এগুলো অপ্রচলিত মানে প্রচলিত ভুল শব্দ। তো এই কারণে বলে দিচ্ছে এটা যে শুরুতে এখানে যেমন স থাকলেই আমরা বুঝে নিচ্ছি যে সেটা হচ্ছে সহার্থক বহুব্রী সমাস। তবে কোনো কোনো সময় স থাকলেও সহার্থক বহুব্রী সমাস হয় না। কখন হয় না? যখন পরপদে বিশেষণ থাকে। দেখো, শঙ্কিত মানে যে ভীত, বিশেষণ পদ, চকিত বিশেষণ, কাতর বিশেষণ, লজ্জিত বিশেষণ, কৃতজ্ঞ বিশেষণ, ঠিক বিশেষণ, হ্যাঁ, আনন্দিত বিশেষণ। তো পরপদে বিশেষণ থাকলে সেটা সহার্থক বহুব্রী হয় না, এবং সেই শব্দগুলো আসলে সঠিক শব্দ না, ভুল শব্দ। কারণ সশঙ্কিত শব্দটা সঠিক না, শব্দটা হবে সশঙ্কা। সচকিত শব্দটা ভুল, বা সকাতর হবে সকাতরতা, বা হবে সলজ্জিত ভুল, সলজ্জ। এইরকম ভাবে শব্দগুলো এখানে এই সব যতগুলো উদাহরণ দিয়েছি এই সবগুলো কিন্তু ভুল শব্দ। এইগুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এইগুলো কখনো তোমাকে সমাস নির্ণয় করতে দেবে না, কারণ এই শব্দগুলোই ভুল। ঠিক আছে? চোচালা, এটা হচ্ছে শেষে আ আছে, তারপরে এটা কেন প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে না? কারণ দেখো, এখানে তো শুরুতে সংখ্যা আছে, আমরা তো বলেছি শুরুতে সংখ্যা থাকলে সেটা সংখ্যাবাচক বহুব্রীর জন্য আমাদের তো চিন্তা করতে হবে। শুরুতে সংখ্যা থাকলে দুইটা সমাস হয় বেসিক্যালি, একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী আর একটা হচ্ছে দ্বিগু। যেহেতু সংখ্যা আছে সেই কারণে এটাকে আমরা ওই প্রত্যয়ান্তের মধ্যে ফেলতে পারছি না। ঠিক আছে? হ্যাঁ, সহার্থক বহুব্রীতে সবসময় বর্তমান কথাটা উল্লেখ থাকবে। এই যে স্ত্রীর সহিত বর্তমান, বান্ধবের সহিত বর্তমান, আদরের সাথে বর্তমান, বিনয়ের সহিত বর্তমান, এরকম বর্তমান কথাটা কিন্তু উল্লেখ থাকবে। সহার্থক বহুব্রী মানে বর্তমান কথাটা কিন্তু উল্লেখ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলি একটা শব্দ নিয়ে আমার একটু, যদিও এই শব্দটা অনেক জায়গায় দেখা যায়, কিন্তু এই শব্দটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। হ্যাঁ, সঠিক। দেখো, সঠিক অনেকেই বলে সঠিক শব্দটা আসলে একটা ভুল শব্দ। হ্যাঁ, কারণ সঠিক দ্বারা তো ঠিককেই বোঝায়, ঠিক বললেই তো সঠিকের উত্তরটা পাওয়া যায়, সে মানে অর্থটা পাওয়া যায়। সেখানে সঠিক একটা ভুল শব্দ অনেকেই বলে, এটা বইতেও লেখা আছে অনেক জায়গায়, কিন্তু সেই কারণে উদাহরণটা দিয়েছি। কিন্তু সঠিক শব্দটা কিন্তু অবশ্যই আমাদের বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে আছে। মোশাররফ খান একদম কারেক্ট কথা বলেছে, সঠিক তো ঠিক আছে। হ্যাঁ, এই সঠিক শব্দটা কিন্তু বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে আছে, এবং ঠিক শব্দের যে অর্থ, সঠিক শব্দের অর্থের সাথে কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক শব্দের একরকম অর্থ হয়, কিন্তু সঠিক শব্দের অনেক ধরনের অর্থ হয়। তোমরা যদি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান দেখো, তাহলে সেখানে দেখবা যে ওখানে সঠিক শব্দটা কিন্তু ঠিক বলেই ধরা হয়েছে। সেই কারণে সঠিক শব্দটা আসলে ঠিক, এটা আমারও মত, সঠিক শব্দটা ঠিক বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও আছে। তবে অনেক বইতেই সঠিক শব্দটাকে ভুল হিসাবে দেওয়া আছে, এবং এটা যে কোনো মানে ইয়ে হবে না, সহার্থক বহুব্রী হবে না, সেই কারণে এখানে আমি এই উদাহরণটা দিয়েছি। ঠিক আছে? তো আমরা যদি এইগুলো ক্লিয়ার হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমি যেটা বললাম, মানে 95% থেকে 98% উদাহরণ কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। বুঝে বুঝে পড়বো। যদি কেউ মনে করে আমি মুখস্থ করবো, ঠিক আছে, তুমি মুখস্থ করো, কিন্তু সেটা বুঝে তারপর মুখস্থ করো। ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো। সকল টপিকের ক্লাস হবে ইনশাল্লাহ, সন্ধি নিয়ে ক্লাস আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা দেখবো, আর ক্লাস তো হবেই, অ্যাডমিশনে তো তোমরা ব্যাকরণগুলো পড়বেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তাহলে আমাদের এ পর্যন্ত, আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।